ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের কোষে দেখি 18.2। কোষে দেখি 18.2 এ আজকে আমি তোমাদের করাবো, দেখো 1 2 3 4 এবং 5 নম্বর দাগের এই 5টি অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, কোষে দেখি 18.2 এ কি অঙ্ক আছে। অঙ্ক আছে দেখো বর্গমূল, দেখতে পাচ্ছ, অর্থাৎ বর্গমূল বিষয়ক অঙ্ক আমরা করব। এটা তোমাদের আছে বইয়ে 211 নম্বর পেজে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা করব 1 নম্বর দাগের অঙ্ক। কি বলছে ভালো করে দেখে নাও। বলছে দেখো, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তো দেখো, ভালো করে বিষয়টা একটা খেয়াল করো, যেখানে কতকগুলো শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? সব থেকে ছোট। শুধু ছোট নয়, কিন্তু সব থেকে ছোট হচ্ছে ক্ষুদ্রতম। আর কি? আর একটা শব্দ দেখো, পূর্ণবর্গ। পূর্ণবর্গ না মানে পূর্ণ রূপে বর্গ। ঠিক আছে, তো দেখো বিষয়টা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ক্ষুদ্রতম তো তোমরা আগেই জানো, পূর্ণবর্গ বিষয়টা আগে বুঝে নাও। তো দেখো, পূর্ণবর্গ মানে কি? ধরো 2 একটা সংখ্যা, তাই তো? তার সঙ্গে একই সংখ্যা 2 আর একবার যদি আমরা গুণ করি, কত পাই বলো তো? দেখো, 2 দুগুণে কত পাই? 4 পাই, তাই না? 2 × 2 = 4। মানে কি? কোনো একটা সংখ্যাকে সেই একই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, ভালো করে খেয়াল করো, আমি যেটা করেছি এখানটায় সেটাই শব্দের মাধ্যমে বলছি। অর্থাৎ কোনো একটা সংখ্যা, এখানে 2, সেই একই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায়, এখানে গুণফল পাওয়া গেছে কি? 4, তাই না? তাহলে যে গুণফল পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার বর্গ বলে। দেখো, 2 এর বর্গ তাহলে কি দাঁড়ালো? 2 এর বর্গ হচ্ছে 4, তাই না? তো এই 4কে, যেহেতু দুটো 2 অর্থাৎ দুটো একই সংখ্যার গুণফল করে আমরা 4 পেয়েছি, এই 4কে আমরা লিখতে পারি 2 তার স্কয়ার। এই স্কয়ার মানে মাথায় 2 লেখা মানে হচ্ছে কিন্তু বর্গ। বুঝতে পেরেছো? ঠিক আছে, অর্থাৎ দুটো একই সংখ্যাকে যদি আমরা গুণ করি, সেটাকে আমরা সেই সংখ্যার বর্গ আকারে বলতে পারি। বুঝতে পেরেছো? এই যে মাথায় 2 লিখলাম বা বর্গ লিখলাম, মানে কি? অর্থাৎ এটা পূর্ণ বর্গ সংখ্যা। এই যে 2 স্কয়ার বা 2 এর মাথায় যে 2 লিখেছি, এটা কিন্তু পূর্ণ রূপে বর্গ। তাহলে এই যে 2 স্কয়ার করা গেল কোন সংখ্যাটাকে? এই 4 সংখ্যাটাকে কিন্তু এরকম 2 স্কয়ার করা গেল। তাহলে 4 সংখ্যাটাকেও আমরা পূর্ণবর্গ বলতে পারি, আবার 2 স্কয়ার সংখ্যাটাকেও পূর্ণবর্গ বলতে পারি। আবার কোনো একই সংখ্যা 2 বার গুণ আকারে যদি এরকম লেখা থাকে, সেই সংখ্যার গুণফলকে কিন্তু আমরা পূর্ণবর্গ বলতে পারি। ঠিক একই রকম ভাবে যদি আমি আরো উদাহরণ তৈরি করি, তাহলে দেখো, ধরো 3 × 3, তাহলে এটাও পূর্ণবর্গ, কারণ একই সংখ্যা 2 বার গুণ আকারে রয়েছে। আবার 3 × 3 কি করলে, গুণ করলে আমরা কত পাবো? 3 × 3 = 9 পাবো। তাহলে 9ও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আবার যেহেতু 3 2 বার গুণ আছে, আমরা 3 তার স্কয়ার লিখতে পারি। তাহলে 3 স্কয়ারও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে পূর্ণরূপে বর্গ মানে এটা আমরা অন্যভাবেও বলতে পারি, যে সংখ্যাকে বর্গমূল করা যায়। এই 9কে বা 3 × 3 কেও বর্গমূল কিন্তু করা যাবে। বুঝতে পেরেছো? কারণ আমরা জানি এরকম বর্গমূল চিহ্ন থাকে। আমরা এর আগের অধ্যায়ে করেছি, আগের এক্সারসাইজে, কি এরকম দুটোর মধ্যে একটা কিন্তু বর্গমূল চিহ্নের বাইরে বেরিয়ে আসে, তাই না? তাহলে বর্গমূল কিন্তু সেই সংখ্যারই করা যাবে যার যে সংখ্যাটা পূর্ণরূপে বর্গ। মোট কথা আমি কি বোঝাতে চাইলাম, যে কোনো সংখ্যার মাথায় যদি আমরা স্কয়ার আনতে পারি, বা কোনো সংখ্যাকে যদি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি, সেই সংখ্যাকে আমরা পূর্ণরূপে বর্গ বলতে পারি। ঠিক আছে, এবারে পূর্ণবর্গ তো গেল। এবারে দেখো, এখানে বলেছে হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে, 16 দ্বারা বিভাজ্য হবে, 20 দ্বারা বিভাজ্য হবে, আবার 24 দ্বারাও বিভাজ্য হবে, মানে ভাগ করা যাবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটা যদি আমরা বাদ দিয়ে দিই, তোমরা দেখো 12 নম্বর তোমাদের বইয়ের কোষে দেখি 12, যেখানে 136 নম্বর পেজে রয়েছে। এই পেজে কি অঙ্ক ছিল? এখানে ছিল 3টি সংখ্যার গসাগু ও লসাগু।
ঠিক আছে, আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওই গসাগু এবং লসাগু করতে গিয়ে আমি একটা ট্রিক শিখিয়েছিলাম বা টেকনিক শিখিয়েছিলাম। কি না, দেখো লসাগু বলতে আমরা কি জানি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? এই লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু করার জন্য আমি কোন কোন ক্ষেত্রে বলেছিলাম বলো তো? দেখো খেয়াল করবে, তোমরা যদি কোষে দেখি 12 দেখে না থাকো দেখতে পারো, সেখানে আমি বুঝিয়েছি ডিটেলসে। সেখানে বলেছিলাম যে সবচেয়ে ছোট, সবচেয়ে কম, সর্বনিম্ন, ক্ষুদ্রতম, কমপক্ষে, এই বিষয়গুলো যদি কোনো অঙ্কের মধ্যে থাকে, অর্থাৎ কোনো অঙ্কে যদি সবসময় কম কম বিষয়, দেখো সবচেয়ে ছোট মানে কম, সবচেয়ে কম, সর্বনিম্ন মানেও সব থেকে ছোট, ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট, কমপক্ষেও মানে ছোট, এই ছোট ছোট ব্যাপার বা কম কম ব্যাপার যদি থাকে, সেক্ষেত্রে আমরা লসাগু করে থাকি। আর সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, সর্বোচ্চ, বৃহত্তম, মানে সব বড় বড় বিষয় যদি বিষয়টা থাকে আমাদের জানতে চায়, সেক্ষেত্রে আমরা গসাগু করে থাকি। কারণ গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ, মানে হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে? আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ, অর্থাৎ সব থেকে কম। তাহলে কম কম বিষয়, এখানে দেখো আমরা একটা ভাষা পাচ্ছি বা শব্দ পাচ্ছি ক্ষুদ্রতম, যেটা নাকি আমাদের অঙ্কে দেয়া রয়েছে, দেখো ক্ষুদ্রতম। তাহলে এই 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা সব থেকে কাছের সংখ্যা বা সব থেকে কম বা ছোট সংখ্যা কি হবে বলতো? এই 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা হবে এই সংখ্যাগুলোর লসাগু। ঠিক আছে? তো দেখো এতগুলো কথা বললাম তোমরা যাতে সহজে বুঝতে পারো। তো 1 নম্বর দাগের আমরা অঙ্কটা শুরু করছি। কি করে না, এই সংখ্যাগুলোর লসাগু করব। লসাগু তো তোমরা খুব সহজেই করতে পারবে, তোমরা এর আগে শিখেছো। দেখো 12, 16, 20 এবং 24কে এইভাবে লিখবো, একসঙ্গে লসাগু আমরা করতে পারবো। তো শেষে প্রত্যেকটাই দেখো জোড় সংখ্যা, তো মৌলিক সংখ্যা হিসেবে আমরা 2 দিয়ে ভাঙাতে পারবো প্রথমেই। তো 2 দিয়ে ভাঙালে 12কে যদি আমরা ভাঙাই তাহলে বলে 6 দুগুণে 12, 16কে ভাঙালে 8 দুগুণে 16, 20কে ভাঙালে 10 দুগুণে 20, আর 24কে ভাঙালে কি হচ্ছে না 12 দুগুণে 24। এবারে দেখো পরের লাইনে আমরা ফের 2 দিয়ে দিতে পারবো। তো 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর 6 দুগুণে 12, তাই তো? এবারে দেখো আমরা ফের যদি 2 দিয়ে দিই, আমরা লসাগু করার ক্ষেত্রে কি বলেছিলাম, যে কি শিখেছিলাম, লসাগু মানে নিচে এই জায়গাগুলো, এই যে 3, 4, 5, 6 এসছে না, এখানে সব 1 আনবো আমরা, ঠিক আছে? তো দেখো 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 তো 3 আকারেই থাকবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 5 করতে 5ই থাকবে, আর 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। এবারে আমরা 3 দিয়ে ভাঙাবো। দেখো 3 দিয়ে ভাঙালে 3 এককে 3, 2 করতে 2 থাকলো, 5 করতে 5 থাকলো, আর 3 এককে 3 থাকলো। এবারে আর না ভাঙালেও চলে, যেহেতু নিচে আর কোনো একই রকম বা সাধারণ গুণনীয়ক নেই, এরকম সংখ্যা নেই কিন্তু নিচে। তো 2, 5, তাও আমরা নিচে সবগুলোকে 1 নিয়ে চলে আসছি। তাহলে 2 দিয়ে ভাঙালে এখানে 1 চলে এলো, এখানে 2 এককে 2 আসলো, এখানে 5 করতে 5 থাকলো, এখানে 1 করতে 1। আবার 5 দিয়েও ভাঙিয়ে দিলাম, তাহলে 1 করতে 1, 1, 5 এককে 5, আর 1 করতে 1। তাহলে নিচে সব কি চলে এসছে? 1 চলে এসছে। তাহলে লসাগু পেলাম কি? এই যে বাঁদিকের সংখ্যাগুলো পেলাম তার গুণফল, তাই না? তাহলে লসাগু মানে কি? এই যে 12, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য। দেখো আমরা ভাষাটা এইভাবে লিখব যে কি কি সংখ্যা এখানে দেখো, এখানে অতএব 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য, দেখো আমি লসাগু কথাটা লিখছি না, কিন্তু কি কথা লিখছি, যে 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা মানেই কিন্তু লসাগু। যে এই সংখ্যাগুলো যাদের আমি গুণনীয়ক বা উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাদের দ্বারা প্রত্যেকের দ্বারা বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা মানেই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। বোঝা গেল? তাহলে এটা গুণ করে দিই, পরপর কি পেয়েছি দেখো, 1, 2, 3, 4 2 পেয়েছি, তাই না? তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টে 2 গুণ করলাম। এবারে দেখো একটা 3 আর একটা 5 আছে, তাহলে গুণ 3 গুণ 5। এবারে খেয়াল করো,
এবারে তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এটা হলো, আমরা এই যে দেখো এক একটা জোড়া পাচ্ছি 2 গুণ 2 2 গুণ 2, কিন্তু জোড়াতে নেই কে কে বলো তো? জোড়াতে নেই 3 এবং 5। তাহলে 2 গুণ 2 কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, তাই তো, বর্গ লিখতে পারি। আবার দেখো দুটো 2 মানে কি 2 স্কোয়ার লিখতে পারি। এবারে 3 আর 5 কে যেহেতু জোড়াতে নেই, সেজন্য আমরা কিছুই কিন্তু করতে পারছি না, অর্থাৎ মাথায় 2 লিখতে পারছি না। ঠিক আছে, তাহলে এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা তো পেলাম, ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু আমি এখনো গুণ করিনি। কেন করিনি? কারণ আমাদের এই যে পূর্ণবর্গ কথাটা এখনো অ্যাড করতে হবে। বিষয়টা আনতে গেলে কি, পূর্ণবর্গ হতে গেলে কি করতে হবে? পূর্ণবর্গ হতে গেলে এরকম মাথায় স্কোয়ার আনতে হতে পারে, এই স্কোয়ার আনতে হবে, বা দুটো একই সংখ্যার জোড়ায় থাকতে হবে, তাই না? কিন্তু একই সংখ্যার জোড়ায় তো নেই। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আমাকে একটা এক্সট্রা 3 আনতে হবে বাইরে থেকে, আর একটা 5 আনলেই কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখানে একটা কথা যোগ করছি, দেখো, অতএব 12, 16, 20, আচ্ছা কমা না দিয়ে ও লিখি, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা ছিল। ক্ষুদ্রতম কথাটা থাকলো, তারপরে পূর্ণবর্গ কথাটা লিখলাম, পূর্ণবর্গ সংখ্যা। দেখো সব একই কথা থাকলো, তার সঙ্গে পূর্ণবর্গ কথাটা যুক্ত করে দিলাম। তাহলে পূর্ণবর্গ হতে গেলে কি হতে হবে বলো? 2 স্কোয়ার যেমন ছিল রাখলাম, 2 স্কোয়ার রাখলাম, তাহলে 3, আর তার সঙ্গে একটা 3 গুণ করব বাইরে থেকে, 5 একটা ছিল তার সঙ্গে আর একটা 5 গুণ করব, তাই না? তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের পূর্ণবর্গ, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার হয়ে যাবে, ইন্টু 5 স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে সংখ্যাগুলো কি দাঁড়াবে বলো তো? দেখো, আমরা যদি এরকম স্কোয়ার না করে এই যে জোড়ায় জোড়ায় আকারে গুণ আকারে রাখতাম, তাও কিন্তু বিষয়টা হতো। ঠিক আছে, তো দেখো 2 স্কোয়ার মানে কত? 4, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 3 স্কোয়ার মানে 3 তিনে 9, আর 5 স্কোয়ার মানে 5 পাঁচে 25, তাই না? এবারে দেখো গুণ করার একটা টেকনিক দেখো, এই 4 এর সঙ্গে 25 যদি গুণ করে দিই, দেখো 4 এর সঙ্গে 25 মানে কত? 100 না? আর দেখো 4 9 কত? 4 9 36, তাহলে 36 আর 4 25 কত? 100। 100 মানে কি? একের পরে দুটো শূন্য, তাহলে 36-এর পরে দুটো শূন্য যোগ করে দাও, 3600 হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে 3600 পেলাম কি? 12, 16, 20 এবং 24 দ্বারা সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো এখানে জানতে চেয়েছিল কি, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা এত দ্বারা বিভাজ্য হবে, সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে। এটাই কিন্তু হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে আমরা করব 2 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে ভালো করে দেখে নাও। বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 2 গুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। একটা জিনিস এখানে খেয়াল করো, যে বড় সংখ্যাটি ছোট সংখ্যার কত গুণ? 2 গুণ। তাহলে দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। তো যেহেতু এখানে বলেছে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 2 গুণ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে দেখো লিখতে পারবো এরকম, বড় সংখ্যা, এটা এক্স ধরেও করা যায়, বা এইভাবে যেভাবে করছি এক্স না ধরেও কিন্তু করা যাবে। ঠিক আছে, বড় সংখ্যা সমান 2 গুণ বলেছে ছোট সংখ্যার 2 গুণ, তাহলে 2 গুণ ছোট সংখ্যা, তাই না? তাহলে ছোট সংখ্যার সঙ্গে যদি আমরা 2 গুণ করি, সেটা কিন্তু বড় সংখ্যা পাবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব, দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো ভালো করে, শর্তানুযায়ী বা শর্তানুসারে যা খুশি লিখতে পারো। শর্তানুযায়ী দেখো কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল। ধনাত্মক মানে কি? কোনো মাইনাস থাকবে না, কোনো সংখ্যার আগে মাইনাস থাকবে না, দুটোই পজিটিভ সংখ্যা। তাহলে সংখ্যা দুটির গুণফল 98 বলেছে। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি যে ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা সমান কত? না 98, তাই তো? দুটি সংখ্যার গুণফল বলেছে মানে ছোট সংখ্যার সঙ্গে বড় সংখ্যা গুণ করলে 98 পাবো, তাই না? তো এবারে দেখো, আমরা এখানে বড় সংখ্যার জায়গায় 2 গুণ ছোট সংখ্যা লিখতে পারি। দেখো, কারণ বড় সংখ্যা সমান আমরা 2 গুণ ছোট সংখ্যা দেখতে পাচ্ছি।
তাহলে দেখো বড় সংখ্যার জায়গায় 2 গুণ ছোট সংখ্যা লিখে দেবো। তাহলে দেখো আমরা লিখছি বা, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে আমরা বাঁদিকে বা অর লিখবো। ঠিক আছে, বাঁদিকে সমান চিহ্ন কিন্তু লিখবো না। তাহলে ছোট সংখ্যা যেমন আছে সেইভাবে লিখে দিলাম, ছোট সংখ্যা গুণ বড় সংখ্যার জায়গায় লিখছি 2 গুণ ছোট সংখ্যা। ঠিক আছে, সমান 98 ডান দিকে যেমন ছিল রাখলাম। এবারে দেখো দুটো ছোট সংখ্যা পাচ্ছি, তাহলে একই বিষয়ে দুইবার যদি গুণ থাকে, দেখো আমরা 2 এর সঙ্গে 2 গুণ করলে আমরা কি লিখেছিলাম, 2 স্কোয়ার লিখেছিলাম। অর্থাৎ একই সংখ্যা দুইবার গুণ বা একই বিষয়েও যদি দুইবার গুণ থাকে তাহলে তার স্কোয়ার হয়। তাহলে ছোট সংখ্যা দুইবার আছে, তাহলে দেখো 2টা আমরা বাঁদিকে লিখলাম, 2 গুণ ছোট সংখ্যা দুইবার আছে বলে ছোট সংখ্যার স্কোয়ার করব আমরা বা বর্গ করতে পারি। ছোট সংখ্যা তার কি, তার স্কোয়ার। তাহলে ডান দিকে 98 যেমন ছিল রাখলাম, বা দেখো ছোট সংখ্যার স্কোয়ারটাকে রাখলাম, আর এই 2টাকে না আমাদের ছোট সংখ্যা বের করতে হবে, তো তাহলে 2টাকে আমরা সমান চিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো। এবারে দেখো এই যে ছোট সংখ্যার স্কোয়ার বা বর্গের সঙ্গে 2 এর কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে এই 2টাকে সমান চিহ্নের ডান দিকে যদি আমরা পাঠিয়ে দিই, আমরা কি জানি সমাধানের নিয়ম অনুযায়ী, যে সমান চিহ্নের বাঁ দিক থেকে ডান দিকে যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে চিহ্নটা উল্টে যায়। গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, তাই না? তাহলে এখানে গুণ আছে, ওখানে ভাগ হয়ে যাবে ওইদিকে চলে গেলে। তাহলে বাদিকে লিখছি দেখো, ছোট সংখ্যা তার স্কোয়ার সমান ভাগ মানে 98 উপরে নিচে চলে যাবে 2। এবার কাটাকুটি করো 2 দিয়ে, তাহলে দেখো 4 দুগুণে 8, তাহলে 9 থেকে 8 চলে গেল, থাকলো 1, পরে আছে 8 অর্থাৎ 18। 9 দুগুণে 18, তাহলে কত পাচ্ছি 49, তাই না? এবারে দেখো ছোট সংখ্যা আমাদের দরকার, বর্গটাকে তুই তুলে দিই, বাঁদিকে বর্গ তুলে দিতে পারবো কিভাবে না, বর্গমূল করে। তাহলে বাঁদিকে বর্গ তুলছি বর্গমূল করে, অর্থাৎ ডান দিকেও কিন্তু বর্গমূল আমাদের করতে হবে। বা সোজাসুজি এইভাবে মনে রাখো, যদি সমান চিহ্নের একদিকে বর্গ তুলে দিই তাহলে অপর দিকে বর্গমূল করতে হয়। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি ছোট সংখ্যা সমান, বাঁদিকে বর্গ তুলে দিয়েছি মানে ডান দিকে বর্গমূল হয়ে যাবে, বর্গমূল চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা 49 অর্থাৎ 49 মানে কি, দুটো একই সংখ্যার গুণফল যদি আমরা করতে চাই তাহলে 7 7 49, তাই না? তাহলে আমরা দেখো এখানে 49 এর জায়গায় 7 × 7 করতে পারি। বর্গমূলের ক্ষেত্রে দুটি যদি গুণফল আকারে থাকে, দুটোর মধ্যে থেকে একটা বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ শুধু 7 কিন্তু বাইরে বেরিয়ে আসলো, তাই না? তাহলে ছোট সংখ্যা পেলাম 7, তাহলে ছোট সংখ্যা যদি পেয়ে যাই বড় সংখ্যাও পেয়ে যাব, তাই তো? কারণ দেখো বড় সংখ্যা সমান 2 গুণ ছোট সংখ্যা। তাহলে আমরা লিখবো এভাবে, অতএব বড় সংখ্যা বড় সংখ্যা সমান 2 গুণ ছোট সংখ্যা। তাহলে 2 গুণ ছোট সংখ্যা কত পেয়েছি 7, তাহলে 7 দুগুণে কত পাচ্ছি 14। তাহলে ছোট সংখ্যা পেলাম 7 এবং বড় সংখ্যা পেলাম 14। ঠিক আছে, এটাই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। ভালো করে খেয়াল করো, পূর্ণবর্গ সংখ্যার ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক হবে 17। এবারে উৎপাদক কাকে বলে, উৎপাদক বা গুণনীয়ক বলতে কি বোঝো একটু ভালো করে আগে বুঝে নাও। দেখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো 4 একটা সংখ্যা, ঠিক আছে? 4 সংখ্যাটাকে যদি তুমি ভাঙাও বা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে কত দিয়ে ভাঙাতে পারবো, মৌলিক উৎপাদক দিয়ে। দেখো 2 দুগুণে 4 পাবো, তাই না? তাই তো, তাহলে দেখতে পাচ্ছ 4 সমান আমরা লিখতে পারি 2 গুণ 2, অর্থাৎ এই একটা 2 4-এর কি, 4-এর গুণনীয়ক বা উৎপাদক, তাই তো? তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা 4, 4 কেন পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে দুটি একই সংখ্যার গুণফল আকারে লিখতে পেরেছি, অর্থাৎ 4 সমান আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাই তো? অর্থাৎ এই একটা 2 বা 2 কিন্তু 4-এর একটা উৎপাদক, বুঝতে পেরেছো? তাহলে আমাদের এমন একটা পূর্ণবর্গ সংখ্যা, সব থেকে ছোট বা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার মান বের করতে হবে যার একটা উৎপাদক 17।
আমাকে যদি এখানে বলতো যে 2-এর এমন একটা পূর্ণবর্গ সংখ্যা বের করো, ছোট পূর্ণবর্গ সংখ্যা, সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক 2, তাহলে আমরা কি বলতাম না সেই পূর্ণবর্গ সংখ্যাটা হবে 4। কারণ এই 2-এর সঙ্গে সেই একই সংখ্যা 2 গুণ করলে আমরা 4 পাচ্ছি। 4 একটি পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক হয়ে যাবে কি 2। ঠিক একই রকম ভাবে আমরা 17-র সঙ্গে যদি আমরা আর একটা 17 গুণ করে দিই তাহলেই কিন্তু সেই পূর্ণবর্গ সংখ্যাটা আমরা পেয়ে যাব যার একটি উৎপাদক হবে 17। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা এইভাবে করব যে নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা যার একটি উৎপাদক 17, সেটা কত হবে 17 ইন্টু 17। বুঝতে পেরেছ? 17-র সঙ্গে 17 এই একই দুটো সংখ্যা গুণ করলে যে গুণফল পাবো সেই গুণফলটা কি হবে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ দুটো একই সংখ্যা, দুটোই 17 গুণ করেছি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা তো হবেই, কারণ 17-র স্কোয়ার করতে পারবো, তাই না? তাহলে তার একটি উৎপাদক তো অবশ্যই 17, কারণ 17কে 17 দিয়ে গুণ করে পেয়েছি, একটি উৎপাদক তো 17 আমরা পাবোই। ঠিক যেমন আমি ডান দিকে এইটা বুঝিয়েছি, দেখতে পাচ্ছ? তাহলে আমরা লিখতে পারি 17 গুণ 17 মানে কি 17 স্কোয়ার, মানে পূর্ণবর্গ সংখ্যা। এটা না লিখেও সরাসরি আমরা 17-এর সঙ্গে 17 গুণ করে লিখে দিতে পারবো। এখন আমরা যদি গুণ করি কত পাবো 7 7 49, 9 হাতে 4, 7 1 7 আর 4 11, পরের লাইনে চলে এসো 17 1 17, তাহলে কত আসছে 9 7 1 8 1 1 2, তাহলে 289 পাচ্ছি। তাহলে সেই সংখ্যাটা কি লিখেছি দেখো নির্ণেয়, অতএব চিহ্নটা এখানে দেওয়া যেতে পারে নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক 17, সেটা কি হবে না 17-র সঙ্গে 17 গুণ করলেই কিন্তু সেই নির্ণেয় সংখ্যাটা আমাদের বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। এবারে আমরা করব 4 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে 4 নম্বর দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও। বলছে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। ঠিক এই অঙ্কটা অর্থাৎ 4 নম্বর দাগের অঙ্কটা কিন্তু 1 নম্বর দাগের অঙ্কের মতো। আমি 1 নম্বর দাগের অঙ্কটা বোঝানোর সময় অনেক ডিটেলে বুঝিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই 10, 15, 20 এবং 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কি হবে না এই সংখ্যাগুলো লসাগু হবে। ঠিক আছে? এবারে এই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমরা কি করে পারবো? পূর্ণবর্গ কোনো সংখ্যা যদি কম থাকে অর্থাৎ জোড়ায় না থাকে, সেই সংখ্যাগুলো জোড়ার সংখ্যাগুলো আমাদের গুণ করলেই কিন্তু পূর্ণবর্গ পেয়ে যাব, তাই তো? যেটা যেভাবে আমরা 1 নম্বর দাগেরটা করেছি। তো তার এই প্রশ্নের আরেকটি অংশ আছে, কি বলছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। তো পরের বিষয়টা আমরা পরে বিচার করছি, আগে 4 নম্বর দাগের প্রথম অংশটা করে ফেলা যাক। তো 4 নম্বর দাগের অঙ্কটা করতে গিয়ে আমরা প্রথমে কি করব 10, 15, 20 এবং 30-এর লসাগু নির্ণয় করব, তাই তো? তাহলে দেখো সবগুলোই কিন্তু 5-এর গুণিতক আকারে আছে, তাহলে 5 দিয়ে আমরা ভাঙাতে পারি। 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 6-এ 30। এবারে 3 দিয়ে ভাঙাও, 2 করতে 2 থাকলো, 3 1-কে 3, 4 তো 4ই থাকলো, 3 দুগুণে 6। এবারে 2 দিয়ে যদি ভাঙাই 2 1-কে 2, 1 করতে 1, 2 দুগুণে 4, 2 1-কে 2। এবার আমরা নিচে সবগুলো 1 নিয়ে চলে আসবো, তো 2 দিয়ে আমরা ভাঙিয়ে দিই, তাহলে 1 করতে 1, 1 করতে 1, 2 1-কে 2, 1 করতে 1, নিচে সব 1 চলে এসছে। তাহলে এই যে বাঁ দিকের যে বিষয়গুলো পেলাম এই এখান থেকে এই পর্যন্ত, এইগুলোর গুণফল কি? এইগুলোর গুণফল হচ্ছে 10, 15, 20 এবং 30-এর কি লসাগু। লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সেই লসাগুটা কি হবে 10, 15, 20 এবং 30 প্রত্যেকের দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে বা লঘিষ্ঠ সংখ্যা হবে, তাই না? তাহলে আমরা দেখো বিষয়টাকে এইভাবে লিখছি, লসাগু লিখবো না, কি লিখবো না লিখবো 10, অতএব চিহ্নটা দিই 10, 15, কমা দিয়ে 20 ও 30 দ্বারা
বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, এইটা মানেই কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। ঠিক আছে, তাহলে এইগুলো গুণ করে দিই। দেখো 5 গুণ 3 গুণ 2 গুণ 2। আচ্ছা, দুটো 2 যেহেতু আগে আছে, এই একই আছে, দুটো 2 আগে লিখছি। 2 গুণ 2 গুণ 3 গুণ 5, একটু উল্টো আকারে লিখলাম 3 গুণ 5। ঠিক আছে, তো 2 গুণ 2 দেখতে পাচ্ছি জোড়ায় আছে, তাহলে 3 আর 5 জোড়ায় নেই। তাহলে জোড়ায় আনতে গেলে আমরা এর আগেরটা করেছিলাম কিন্তু স্কোয়ার করেছিলাম। তোমরা দেখো প্রথম অঙ্কটা করেছিলাম, দেখো স্কোয়ার স্কোয়ার এনেছিলাম। এরকম স্কোয়ার না এনেও কিন্তু সংক্ষেপে আমরা এরকম দেখতে পাচ্ছি যে জোড়ায় আছে, মানে এটা পূর্ণবর্গের আকারে আছে, তাই না? তাহলে 3 আর 5 জোড়ায় নেই, তাহলে একটা 3 যদি আমি আনি আর একটা 5 যদি আমি বাইরে থেকে আনতে পারি, তাহলে কি হবে? সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে ঠিক একই রকম ভাবে ভাষাটা একই লিখবো, শুধু একটা শব্দ যোগ করব, সেটা হচ্ছে পূর্ণবর্গ। এখানে জানতেই চেয়েছিল যে 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা না, তার সঙ্গে আবার পূর্ণবর্গ কথাটা অ্যাড করতে হবে। তাহলে সেই কথাটা দেখো আমি এখানটায় অ্যাড করে লিখছি। কি লিখবো? অতএব 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা তো ছিলই, তাহলে আরেকটা শব্দ আমি এখানটায় অ্যাড করছি, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কিভাবে হবে? 2 গুণ 2 জোড়ায় ছিল, ঠিক আছে, 3 নেই জোড়ায়, তাহলে 3-এর সঙ্গে আরেকটা 3 আনলাম, আর 5 নেই জোড়ায়, তাহলে 5-এর সঙ্গে আরেকটা 5 আনলাম। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা জোড়ায় জোড়ায় চলে এসছে, 3ও জোড়ায় চলে এসছে, 5ও জোড়ায় চলে এসছে। তাহলে কত গুণ করলে কত পাচ্ছি বলো তো? দেখো গুণটাকে আমরা এইভাবে ভাবলে মুখে মুখেই হয়ে যাবে। দেখো 2 দুগুণে 4 তো, আর 5 5-এ কত? 25। তাহলে 25 আর 4 যদি গুণ করি কত হবে? 25 আর 4-এ 4 25-এ 100, তাই না? তাহলে একের পরে দুটো শূন্য থাকলো। এবারে কি আছে দেখো, 3 3-এ 9, তাহলে 3 3-এ এখানে 9 লিখলাম। 9-এর সঙ্গে যদি 100 গুণ করলে কত হবে? 900 হবে, অর্থাৎ একের পরে দুটো শূন্য, জাস্ট 9-এর পরে দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে 900 পেলাম, যেটা নাকি 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য কি? ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে প্রথম যে অংশ অ্যান্সার আমাদের চেয়েছিল, সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেছে, যে শূন্য ছাড়া ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা নাকি 10, 15, 20 ও 30 দ্বারা বিভাজ্য, সেটা আমাদের বেরিয়ে গেছে কত? না 900। এবারে বলছে পরের অংশ, যে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি লিখি। দেখো পরের পূর্ণবর্গ সংখ্যা, কোনো সংখ্যাকে পূর্ণবর্গ যদি রাখতে চাই, তাহলে পূর্ণবর্গ সংখ্যা দিয়েই গুণ করতে হবে। ঠিক আছে, বিষয়টা কি রকম? ধরো আমাদের 16 একটা ধরো 900 একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়েছি, পূর্ণবর্গ সংখ্যা। তো 900 পূর্ণবর্গ সংখ্যাকে যদি দুটি একই সংখ্যার গুণ, দেখো একে 1 আর 1, দুটো একই সংখ্যার গুণ যদি আমরা করি, তাহলে পূর্ণবর্গ সংখ্যা পাবো। দেখো আবার 900-র সঙ্গে 2 গুণ 2, এটা কি? পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা আকারে রাখতে গেলে পূর্ণবর্গ সংখ্যা দিয়েই গুণ করতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? না, দুটি একই সংখ্যার গুণ যদি আমরা করি, সেটাই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো এখানে বলেছে যে পরের পূর্ণবর্গ সংখ্যা, ঠিক ওই সংখ্যাগুলি দ্বারা বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা। এবারে তোমরা দেখো 1-এর সঙ্গে 1 গুণ করলে আমরা কত পাবো? 900 গুণ 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1 কে 1, অর্থাৎ 901 কে 900ই থাকছে। তাহলে পরের সংখ্যা কি আমরা যেতে পারছি? পারছি না, কারণ 900-র সঙ্গে তুমি 1 যার সঙ্গেই গুণ করো সেই সংখ্যাটাই থাকে, পরের সংখ্যাতে আর যেতে পারি না। তাহলে কি হচ্ছে, 900-র সঙ্গে পরের পূর্ণবর্গ সংখ্যা দুটো 1 গুণ না করে যদি দুটো 2 গুণ করি, তাহলে এইটা কি? পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? তাহলে কি হচ্ছে, 900 গুণ 2 দুগুণে কত? 4, তাহলে 4 তো একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 900 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 900 পূর্ণবর্গ সংখ্যার সঙ্গে আর একটা পূর্ণবর্গ সংখ্যা 4 যদি গুণ করি, তবে পরের সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 4 9 কত বলতো? 36, আর দুটো শূন্য পরের। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যেটা আমি বোঝালাম সেটাই লিখছি। অতএব 10, 15, 20 ও 30 দ্বারা
বিভাজ্য পরের 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 পূর্ণবর্গ হবে, পরের পূর্ণবর্গ সংখ্যা, পরের পূর্ণবর্গ সংখ্যা হবে সমান কত না 900-র সঙ্গে দুটো 1 না গুণ করে দুটো 2 কেন গুণ করছি আমি আগে বুঝিয়েছি। দুটো 2 মানে পূর্ণবর্গ, গুণ করলে কিন্তু সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব, পরের সংখ্যাটা যেটা নাকি পূর্ণবর্গ। তাহলে 900-র সঙ্গে আমরা 2 দুগুণে 4 গুণ করছি, তার মানে কত 4 9 36, দুটো শূন্য পরে বসিয়ে দিলাম। তাহলে এটাই কিন্তু হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা করব কোনটা বলো তো, 5 নম্বর দাগের অঙ্কটা। তো 5 নম্বর দাগের অঙ্কটা ভালো করে দেখো কি বলছে। বলছে নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিক মতো ঘরে লিখি। এখানে কতগুলো সংখ্যা দিয়েছে দেখতে পাচ্ছ, আর একটা ছক দিয়েছে। ছকটা দেখো কি লেখা আছে, প্রথমে লেখা আছে পূর্ণবর্গ সংখ্যা, মানে এই যে সংখ্যাগুলো আছে তার মধ্যে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা সেগুলো এই ছকের বাঁ দিকের খোপে লিখতে হবে। তারপরে বলছে পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় সেগুলো এই খোপে লিখতে হবে। এবং ডান দিকে লেখা আছে দেখো, ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় তাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদের ডান দিকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সংখ্যা দেখতে পাচ্ছি 20, তাই না? তাহলে দেখো আমি 5 নম্বর দাগের অঙ্কগুলো বা ক্যালকুলেশনটা এখানে করছি। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে সংখ্যাটা নিচ্ছি 20। 20 সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয় জানতে গেলে কি করতে হবে, 20 সংখ্যাটাকে আগে ভাঙতে হবে, উৎপাদকে বা বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমরা 2 দিয়ে বা যেহেতু শেষে শূন্য আছে প্রথমে 5 দিয়ে ভাঙাতে পারি। দেখো 4 5 20 হয়ে গেল, 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 সমান 5 গুণ 2 গুণ 2, এইগুলো হচ্ছে কি 20-র উৎপাদক। এখানে দেখতে পাচ্ছি 2 জোড়ায় আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু জোড়ায় আছে মানে 2 স্কোয়ার, মানে এইটা কি পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ নয় কেন, এই 20টা পূর্ণবর্গ নয় কারণ হচ্ছে 5 জোড়াতে নেই। 5 যদি 20টাকে পূর্ণবর্গ করতে হয় তাহলে আর একটা 5 আমাদের বাড়তি আনতে হবে। তাহলে 5 গুণ এরকম 5 আমি বক্সের মধ্যে রাখছি, মানে এটাকে আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে, আর 2 স্কোয়ারটাকে রাখছি, তাহলেই কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দেখতে পাচ্ছি 20 পূর্ণবর্গ নয় আগে লিখবো, তারপরে কোন সংখ্যাটা আমাদের গুণ করলে আসছে পূর্ণবর্গ হবে সেটা হচ্ছে 5, যেহেতু 5 জোড়ায় নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা পূর্ণবর্গ সংখ্যা নয় সেখানে প্রথমেই লিখবো 20 সংখ্যাটা। আশা করি বুঝতে পেরেছো। এবারে কোন সংখ্যাটা, এখানে বলছে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে গুণ করতে হবে কোনটা দিয়ে, 5 দিয়ে। যদি বলে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে কিন্তু এই একই বিষয়, 5টাকে যদি এখান থেকে সরিয়ে দিই তাও কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হবে। হয় একটা 5 বাইরে থেকে আনতে হবে, অথবা 5 এখান থেকে নিয়ে বাইরে চলে যেতে হবে, তবে কিন্তু পূর্ণবর্গ হবে। হয় 5 জোড়ায় আনতে হবে, নইলে 5 এখান থেকে সরিয়ে দিতে হবে। অর্থাৎ 5 আনা মানে বাইরে থেকে আনা মানে গুণ করা, আর 5 এখান থেকে নিয়ে বাইরে চলে যাওয়া মানে ভাগ করা। একই সংখ্যা গুণ অথবা ভাগ করলেই কিন্তু যে সংখ্যাটা পূর্ণবর্গ নয় সেটা পূর্ণবর্গ হয়ে যায়। যেহেতু এখানে বলেছে কোন সংখ্যা গুণ করতে হবে, অর্থাৎ আমাদের বাইরে থেকে আনতে হবে, সেই সংখ্যাটা কত, সেই সংখ্যাটা হচ্ছে 5। তাহলে আমরা 20-র সোজাসুজি ডান দিকের কোপে লিখে দিচ্ছি 5 সংখ্যাটা আমাদের বাইরে থেকে আনতে হবে বা গুণ করতে হবে। ওকে, এর পরের সংখ্যা দেখো 27। তাহলে আমরা কি করব, 27 সংখ্যাটাকে ভাঙি। দেখো 27কে ভাঙলে 3 দিয়ে ভাঙলে 3 9 27, আবার 3 দিয়ে ভাঙলে 3 3 9। তাহলে 27 সমান আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3। তাহলে দেখতে পাচ্ছি এখানে 3 গুণ 3 জোড়ায় আছে মানে 3 স্কোয়ার, আর একটা 3 কিন্তু জোড়াতে নেই। তাহলে যেহেতু গুণ করতে হবে কত জিজ্ঞেস করেছে, তার মানে বাইরে থেকে যদি আর একটা 3 আমরা গুণ করি তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। বুঝতে পেরেছো? পূর্ণবর্গ অবস্থায় কিন্তু 27 নেই। তাহলে 27 সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা নয় সেই খোপে লিখবো,
এবং কোন সংখ্যা বাইরে মানে গুণ করতে হচ্ছে, 3 গুণ করতে হচ্ছে, তাই তো? তাহলে 3 গুণ করলে কি হবে, এখানেও 3 স্কোয়ার ছিল আর এটাও 3 স্কোয়ার হয়ে যাবে, তাই তো? তাহলে বাইরে থেকে একটা একটা 3 গুণ কিন্তু করলে 27 সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। এবারে চলে এসো 50। তাহলে 50 সংখ্যাটা আমরা কি করব, ভাঙাবো বা বিশ্লেষণ করব উৎপাদকে। তাহলে দেখো 5 দিয়ে যদি আমরা ভাঙাই 5 10 এ 50, বাবার 5 দিয়ে যদি ভাঙাই 5 দুগুণে 10, তাহলে 50 সমান আমরা কি লিখতে পারি, 5 গুণ 5 গুণ 2। তাহলে দেখো 5 গুণ 5 মানে হচ্ছে 5 স্কোয়ার, 2 তো জোড়ায় নেই, তাহলে 2টাকে আমাদের একটা যদি এক্সট্রা গুণ করতে পারি তাহলে কিন্তু 50 পূর্ণবর্গ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 50 এক তো গেল পূর্ণবর্গ সংখ্যা নয়, আর কি সংখ্যা গুণ করতে হচ্ছে, দেখতে পাচ্ছি একটা 2 যদি যোগ গুণ করে দিই তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে, তাই তো? তাহলে 50 লিখবো পূর্ণবর্গ সংখ্যা 9 খোপে এবং একটা 2 গুণ করতে হচ্ছে দেখতে পাচ্ছি, সেটা লিখে দিলাম। এরপরে 75। দেখো 75 সংখ্যাটাকে আমরা ভাঙাবো। 75কে ভাঙাবো 5 দিয়ে, যেহেতু শেষে 5 সংখ্যা আছে 5 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 5 15 75। ফের 5 দিয়ে ভাঙাও, 3 5 এ 15, তাহলে 75 সমান আমরা লিখতে পারি 5 গুণ 5 গুণ 3। তাহলে দেখতে পাচ্ছ জোড়ায় আছে 5, 3 কিন্তু জোড়াতে নেই। জোড়ায় 5 আছে মানে 5 স্কোয়ার লিখতে পারি, 3 জোড়াতে নেই, সেজন্য বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে একটা 3, অর্থাৎ 3 কিন্তু একটা গুণ করতে পারলেই আমরা 75কে পূর্ণবর্গ আকারে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে প্রথমেই লিখবো 75 পূর্ণবর্গ সংখ্যা 9। কত গুণ করতে হচ্ছে বাইরে থেকে, একটা 3 গুণ করতে হচ্ছে। ঠিক 75-এর সোজাসুজি লিখে দিলাম। এবারে কত আসছে, 100। দেখো 100 সংখ্যাটাকে ভাঙাও। দেখো 100 সংখ্যাটাকে আমি এখানটায় ভাঙাচ্ছি। 100 সংখ্যায় ভাঙালে 5 দিয়ে ভাঙালে দেখো 5 20-তে 100, তাই না? আবার 5 দিয়ে ভাঙাও, 4 5 এ 20, আবার 2 দুগুণে দেখো 4, তাই না? অর্থাৎ লিখতে পারি 100 সমান কটা, দুটো 5 পেয়েছি, দুটো 2 পেয়েছি, তাহলে 5 গুণ 5 গুণ 2 গুণ 2 সবই দেখতে পাচ্ছি জোড়ায় আছে, অর্থাৎ 5 গুণ 5 মানে 5 স্কোয়ার, 2 গুণ 2 মানে 2 স্কোয়ার, মানে সংখ্যাটা কিন্তু 10 মানে প্রত্যেকেই কিন্তু পূর্ণ বর্গ আকারেই দেখতে পাচ্ছি, প্রত্যেকের মাথায় কিন্তু স্কোয়ার পাচ্ছি, বা প্রত্যেক সংখ্যাগুলো বা প্রত্যেক উৎপাদকগুলো কিন্তু জোড়ায় জোড়ায় আছে। তার মানে আমরা বলতে পারি 100 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 100 সংখ্যাটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যার ঘরে লিখে দেব। ঠিক আছে, এরপরে দেখো 108। 108 সংখ্যাটাকে আমরা এরকম ভাঙতে পারি। 108, দেখো যেহেতু জোড় সংখ্যা আছে শেষে 8, অর্থাৎ আমরা 2 দিয়ে ভাঙাতে পারি। 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে, 10। 10 যেহেতু আছে 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8। ফের 2 দিয়ে দাও, যেহেতু 4 আছে জোড় সংখ্যা, 2 দিয়ে ভাঙালে কত হচ্ছে, 2 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেল, থাকলো 1, বুঝতে পারছো তো? পরে 4 14, অর্থাৎ 7 দুগুণে 14। এবারে 27 ছোট সংখ্যা হয়ে গেছে, খুব সহজেই পারবে। দেখো 3 দিয়ে ভাঙাও, 3 9 27, আবার 3 দিয়ে ভাঙাও 9-কে, 3 3 এ 9। তাহলে 108 সমান আমরা কি লিখতে পারি, দেখো দুটো 2, 2 গুণ 2 আর 3টে 3, 3 গুণ 3 গুণ 3। তাহলে জোড়ায় পাচ্ছি দুটো 2 দুটো 3, একটা 3 কিন্তু জোড়াতে নেই। দুটো 2 জোড়ায় মানে 2 স্কোয়ার, দুটো 3 জোড়ায় মানে 3 স্কোয়ার, আর একটা 3 কিন্তু জোড়াতে নেই বলে আমাদের কিন্তু একটা 3 এক্সট্রা গুণ করতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যেহেতু জোড়াতে সব সংখ্যাগুলো নেই, সব উৎপাদকগুলো নেই, মানে 108 কিন্তু কি পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং আমাদের এক্সট্রা কি গুণ করতে হচ্ছে, একটা 3 গুণ করলে কিন্তু 108 আবার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে 108 পূর্ণবর্গ সংখ্যা 9 সেখানে লিখলাম সেই খোপে, এবং কত গুণ করতে হচ্ছে, 3 গুণ করলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে 108-এর সোজাসুজি লিখবো 3। ঠিক আছে, এরপরে চলে এসো 108-এর পরে 144। তো দেখো 144 সংখ্যাটা আমরা ভাঙাবো। এখানে দেখো সংখ্যাটা 144, যে কি কি অঙ্ক আছে, 1 আছে, 4 আছে আর 4 আছে। এই অঙ্কগুলো যোগ করো তো। দেখো 4 আর 4 8 আর 1 কত, 9। 9-কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 144-কেও 3 দ্বারা ভাগ করা যাবে, আবার 3 দ্বারাও ভাগ করা যাবে, আবার যেহেতু শেষে 4 সংখ্যা আছে জোড়, 2 দ্বারাও কিন্তু ভাগ করা যাবে।
তো দেখো আমরা 3 দিয়েও ভাগ করে দিই, কোনো অসুবিধা নেই। 2 দিয়েও ভাগ করতে পারতাম। 3 দিয়ে ভাঙালে কত হবে? 3 এ 4 12, 3 5 15, 14 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 এ 4 12, 14 থেকে 12 চলে গেল, থাকলো কত? 2। তাহলে 2 পরে 4 অর্থাৎ 24, 3 আসতে 24। এবারে দেখো আমরা 8 আর 4 কত? 12, 12কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে 48কেও 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো 3 16 48, তাই তো? এবার দেখো 16কে 2 দিয়ে যদি আমরা ভাঙাই, তাহলে 8 দুগুণে 16, 2 দিয়ে ভাঙালে 8কে, 4 দুগুণে 8, 4কে 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4। তাহলে 144 সমান কি পেলাম দেখো তো? 144 সমান দুটো 3 পেয়েছি, আর 1 2 3 4, চারটে 2 পেয়েছি, 1 2 3 4। তাহলে সব দেখো জোড়ায়, 3 জোড়ায় 2, সবগুলোই কিন্তু জোড়ায়, অর্থাৎ জোড়া মানে 3 স্কোয়ার, দুটো 2 জোড়ায় মানে 2 স্কোয়ার, দুটো 2 জোড়া মানে 2 স্কোয়ার। সবগুলো যেহেতু বর্গ আকারে আছে, অর্থাৎ 144 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে 144কে আমরা পূর্ণবর্গ সংখ্যার ঘরে লিখে দিলাম। এবারে আর 3টে সংখ্যা বাকি আছে। দেখো এখানে 169 আছে। দেখো 169কে আমরা যদি ভাঙাই, তোমরা জানো 13-র সঙ্গে 13 গুণ করলে 169 হয়। 13 13 হচ্ছে 169। ঠিক আছে, অর্থাৎ 169 সমান আমরা লিখতে পারি 13 গুণ 13, বা যেহেতু দুটো সংখ্যা জোড়া মানে 13 স্কোয়ার, 13 স্কোয়ার। ঠিক আছে, এই দেখতে পাচ্ছি আমরা জোড়ায় আছে বা বর্গ আকারে আছে, মানে 169 একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে 169 আমরা পূর্ণবর্গ সংখ্যার ঘরে লিখে দেব। এবার দেখো সংখ্যা আছে 180। 180 সংখ্যাটাকে আমরা এখানে ভাঙাই। 180, দেখো শেষে 0 আছে, মানে আমরা 5 দ্বারা ভাঙাতে পারবো। 5 দিয়ে ভাঙাও, 3 5 15, 16 17 18, 15 চলে গেল, থাকলো 18 থেকে 15 চলে গেল, থাকলো 3, পরে 0 মানে 30, 5 6 30। এবারে দেখো 36 চলে এসছে, মানে 3 দিয়ে ভাঙালে 3 12 36, 3 দিয়ে 12কে ভাঙালে 3 এ 4 12, 4কে 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4। তাহলে আমরা লিখতে পারি অতএব 180 সমান দুটো 3 5 একটা পেয়েছি, আর দুটো 3 পেয়েছি, আর দুটো 2 পেয়েছি। তাহলে দেখো জোড়া পেয়েছি 3 আর 2, 5 একটা আছে, আর 3 স্কোয়ার লিখতে পারি দুটো 3 মানে, আর দুটো 2 মানে 2 স্কোয়ার লিখতে পারি, তাই তো? তাহলে আমরা যদি একটা এক্সট্রা 5 গুণ করতে পারি, যেহেতু 5টা জোড়াই নেই, তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে, তাই তো? বুঝতে পারছো তো? দেখো তাহলে একটা বাইরে থেকে 5 গুণ করতে হবে, আর কি, তাহলে 180টা পূর্ণবর্গ হবে, অর্থাৎ 180 কিন্তু নিজে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে 180 সংখ্যাটা লিখলাম। আর কত গুণ করতে হবে দেখতে পাচ্ছ? একটা 5 গুণ করতে হবে। তাহলে 180 সোজাসুজি 5 লিখে দিলাম। আর একটাই সংখ্যা বাকি আছে, সেটা হচ্ছে 256। দেখো 256 সংখ্যাটাকে যদি আমরা ভাঙাই, দেখো আমরা 2 দিয়ে ভাঙাচ্ছি, শেষে যেহেতু সংখ্যাটা জোড় সংখ্যা, তাহলে 2 1 কে 2, 2 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেল, থাকলো 1, আর পরে 6 মানে 16, 8 দুগুণে 16। ফের 2 দিয়ে যদি ভাঙাই, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, তাই তো? এবার ফের 2 দিয়ে ভাঙাই, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, ফের 2 দিয়ে ভাঙালে 16 দুগুণে 32, ফের 2 দিয়ে ভাঙালে 16কে ভাঙালে 8 দুগুণে 16, 8কে 2 দিয়ে ভাঙালে দেখো 4 দুগুণে 8, 4কে 2 দিয়ে ভাঙালে 2 দুগুণে 4। তাহলে কটা 2 পেলাম দেখো তো? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ জোড়ায় পেয়েছি কিন্তু। অতএব 256 সমান আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 8, 8টা 2, সব দেখো জোড়ায়, 1 2 3 4, 4 জোড়া মানে কি? 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার। সবগুলোর মাথায় আমরা বর্গ করতে পারছি, কারণ সবগুলো উৎপাদকই কিন্তু জোড়ায় আছে। সবগুলো বর্গ করতে পারছি, মানে 256 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 256 পূর্ণবর্গ সংখ্যার যে ঘর বা খোপ, সেখানে কিন্তু লিখে দিলাম। বুঝতে পেরেছো? আশা করি সবগুলো সংখ্যা কিন্তু আমাদের এখানে কমপ্লিট করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত।
এর পরের ভিডিওতে কিন্তু বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত অঙ্কগুলো যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।